আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য। বাংলাদেশের রাজনৈতিক ভূদৃশ্য আজ যেন আবার উত্তপ্ত। ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং সরকার পরিবর্তনের ৭ মাস বা বলা যেতে পারে প্রায় ৮ মাস পরও জাতি খুঁজে বেড়াচ্ছে গণতন্ত্রের নির্ভরযোগ্য রূপরেখা। কিন্তু এর মধ্যেই একটি উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে এবং সেটা হচ্ছে একদিকে কেউ কেউ ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করছেন, অন্যদিকে আবার কেউ কেউ এই তুলনাকে অর্থাৎ ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনাকে দেখছেন স্বাধীনতার চেতনার অবমাননা হিসেবে। তাহলে প্রশ্ন উঠছে ১৯৭১ আর ২০২৪ এই দুই ঐতিহাসিক মুহূর্তকে তুলনা করা কতটা যৌক্তিক? আমি মনে করি ৭১ আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় এবং ৭১-এর সঙ্গে আর কোনো কিছুকে তুলনা করা যাবে না। নিঃসন্দেহে স্বাধীনতার ইতিহাসের পর, মানে স্বাধীনতার সংগ্রামের পর বা মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পর, ১৯৭১-এর বিজয়ের পর ২০২৪ আমাদের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু এটাও ভুললে চলবে না, এই ৭১ থেকে ২৪ পর্যন্ত আরও অনেক অধ্যায় আছে, যে অধ্যায়গুলোকে অস্বীকার করলে আসলে ২৪ তার যে মাহাত্ম্য সেটা পাবে না। সো আমি যেটা বলতে চাইছি আপনাদের কাছে সেটা হচ্ছে যে ১৯৭১ সাল ছিল বাঙালি জাতির আত্মত্যাগ এবং মুক্তির বছর। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে এবং পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এক রক্তক্ষয়ী লড়াই, লক্ষ প্রাণের আত্মদান, লক্ষ লক্ষ প্রাণের আত্মদান এবং গণহত্যার মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বা আত্মাহুতির মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। বহু মানুষের নানা রকমের ত্যাগ আছে ১৯৭১ সালে এবং তার পেছনের ইতিহাসে। আর ২০২৪ সালের গণ অভ্যুত্থান ছিল, ছাত্র জনতার অভ্যুত্থান ছিল এক স্বৈরতান্ত্রিক দীর্ঘকালীন একদলীয় শাসনের বিরুদ্ধে একটি তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের প্রতিফলন। কিন্তু তরুণরা নেতৃত্ব দিচ্ছিল বলে এটা মনে করবার কোনো কারণ নাই যে অন্যদের কোনো ভূমিকা এখানে নেই। বাংলাদেশের আপামর জনসাধারণ, সব ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী, পেশা, জাতি, ধর্ম, সব মানুষ এই আন্দোলনে শরিক হয়েছিল। কিন্তু ঐতিহাসিক ঘটনাগুলোর চরিত্র, প্রেক্ষাপট এবং পরিণতি একে অপর থেকে সম্পূর্ণরূপে আলাদা। ১৯৭১ সালের সংগ্রাম ছিল জাতির অস্তিত্বের প্রশ্নে। ২০২৪ সালে তা ছিল একটি শাসন ব্যবস্থার সংস্কারের দাবিতে এবং সবচেয়ে বলা যায় তার চেয়ে বড় কথা, একটি সরকারের, স্বৈরতান্ত্রিক সরকারের পতনের দাবিতে এই আন্দোলন ছিল। তার আগে এটা কোটা বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল, সরকারি চাকরির প্রশ্নে। সো এটা কি তুলনা না অবমাননা? অনেকে বীর মুক্তিযোদ্ধা মনে করেন যে ২০২৪ সালের ঘটনাকে ১৯৭১ সালের সঙ্গে তুলনা করবার মধ্যে আছে ইতিহাসকে খাটো করবার বা ছোট করে দেখাবার একটা চেষ্টা। যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার, দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় চেতনাকে প্রশ্নবিদ্ধ করবার কোনো তুলনা ২০২৪-এর রাজনৈতিক আন্দোলনের সাথে চলে না। এবং আমি তাদের সঙ্গে এই মুক্তিযোদ্ধারা যা বলছেন তাদের সঙ্গে সম্পূর্ণরূপে একমত। ৭১-এর ত্যাগের আত্মদানের সঙ্গে ২০২৪-কে কোনোভাবেই মেলানো উচিত নয়। মুক্তিযোদ্ধা এবং একজন গবেষক ডক্টর এম এ হাসান গণমাধ্যমকে বলেছেন যে যারা মুক্তিযুদ্ধকে খাটো করে দেখতে চায় তারা বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে। একটি শিশুর মাথায় জয় বাংলা বাদলে যদি সমস্যা হয়, আমরা সেই সমস্যা দেখতে পাচ্ছি কারো কারো মতে। মিস্টার হাসান বলছেন যদি সমস্যা হয় তাহলে সমস্যাটা তাদের দৃষ্টিভঙ্গিতে। এবং মিস্টার হাসানের এই কথাকে অস্বীকার করবার কোনো সুযোগ আছে বা এড়িয়ে যাবার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে ৭১ বা মুক্তিযোদ্ধারা এক রকমের কথা বলছেন বটে, কিন্তু অন্য দিক থেকে কি কথা আমরা শুনতে পাচ্ছি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
বলছেন, যিনি কিছুদিন আগ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাও ছিলেন। তিনি বলেন যে ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর মাধ্যমে ৭১-এর চেতনার পুনর্জাগরণ হয়েছে। এই বক্তব্য একদিকে তরুণদের আশা এবং নবজাগরণকে বোঝালো, অন্যদিকে বিতর্ক সৃষ্টি করছে। বয়স্ক প্রজন্ম, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধারা একে ইতিহাস বিকৃতির উপাদান মনে করছেন এবং তারা মনে করছেন নাহিদ ইসলামের এই বক্তব্য বা তার অন্যান্য সতীর্থদের বক্তব্য এক এক সময় এক এক রকম, যে কারণে এই সন্দেহগুলো দানা বাঁধবার সুযোগ তৈরি হয়েছে। এবং এর সমর্থনে কিছু বক্তব্য আছে, যারা সংশয় প্রকাশ করছেন তাদের সংশয়ের যথেষ্ট কারণও কিন্তু আমরা দেখতে পাই। যেমন ধরেন, সাভারে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেয়ায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, অথচ এই জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, এটা আওয়ামী লীগের বা কোনো বিশেষ ব্যক্তি বা পরিবারের স্লোগান নয়। ঝিনাইদহে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোয় মাইক ভাঙচুর হয়। ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রতিককালে শেখ মুজিব স্বাধীনতার ঘোষক, এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি পোস্ট দেয় করবেন, একজন সরকারি কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়। গাজীপুরে শেখ মুজিবুর রহমানের জন্য মোনাজাত চেয়ে সার্কুলার দেয় একজন সচিবকে ওএসডি করা হয়। এবং এই বিষয়গুলো নিঃসন্দেহে অনেকের জন্যই উদ্বেগের বিষয়। এই ঘটনাগুলো প্রমাণ করে স্বাধীনতার চেতনা ও রাজনৈতিক মত প্রকাশ এখনো একটি বিতর্কিত বিষয়। এবং স্বাধীনতার চেতনা বা মত প্রকাশে বিতর্কিত বিষয়, এটা অনেকের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং কষ্টদায়ক এই চিন্তাটা করাও। এবং এরকম একটা পরিস্থিতিতে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো কি ভাবছে। বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা শুনলাম কিছুদিন আগে তিনি বলেছেন যে আজ ৭১-এর ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, তিনি বলছেন যে যারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেনি তারাই এখন গলা ফুলিয়ে কথা বলে। এবং মিস্টার আলমগীরের এই কথার মধ্যে ইঙ্গিতটা খুবই স্পষ্ট। এবং আমরা জানি সবাই যে মিস্টার আলমগীর অত্যন্ত সজ্জন মানুষ এবং অশালীন অপ্রয়োজনীয় কথা তিনি খুব একটা বলেন না। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একাধিকবার দাবি করেছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, শেখ মুজিব পাকিস্তানে আত্মসমর্পণ করেছেন। এটা অবশ্যই একটা বিএনপির ন্যারেটিভ, এবং বিএনপির নয়, এই ন্যারেটিভটা অনেকের কাছ থেকে আমরা বিভিন্ন সবাই শুনতে পারি। এই বক্তব্যগুলো রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে তোলে এবং ইতিহাস নিয়ে নতুন প্রজন্মের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে। তবে এই কথা আমাদের মনে রাখতে হবে যে বিএনপি, বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু পার্লামেন্টেও দাঁড়িয়ে জাতির গুরুত্বপূর্ণ নেতাদের কথা স্মরণ করেছেন। মুক্তিযুদ্ধের কথা স্মরণ করতে গিয়ে তিনি সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেছেন, তিনি মৌলানা ভাসানীর কথা বলেছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা বলেছেন, শেরে বাংলা একে ফজলুল হকের কথা বলেছেন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেছেন। এবং বিএনপি নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তারা বিভিন্ন সময় তাদের বক্তৃতায় এই জাতীয় নেতাদের প্রতি তাদের শ্রদ্ধা কিন্তু তারা নিবেদন করেছেন। সো যেটা মূলত ক্ষমতার রাজনীতির কারণে এবং বিভাজনের নীতির কারণে অনেক সময় অনেক কথা বলতে হবে এবং অনেক ক্রিয়ার প্রতিক্রিয়াও তারা দেখান। সব কথা যে মন থেকে বলেন তা নয়। যারা ২০২৪-এর গণ অভ্যুত্থানকে ৭১-এর সঙ্গে তুলনা করছে তাদের কেউ কেউ বলছে যে সত্যিকারের স্বাধীনতা ২০২৪-এ এসছে, যেটাকে তারা বাংলাদেশ 2 বলছেন বা নতুন বাংলাদেশ বলছেন, বাংলাদেশ 2.0 বলছেন। অন্যদিকে একদল বলছে এটা জাতির সঙ্গে প্রতারণা, মুক্তিযুদ্ধকে ম্লান করবার একটা প্রচেষ্টা। এবং এই কথাকে উড়িয়ে দেবার কোনো খুব সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক মিস্টার রুহিন হোসেন প্রিন্স সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন বা বিভিন্ন জায়গায় বলেছেন যে যারা ৭১ আর ২৪-কে এক কাতারে আনতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। জয় বাংলা বললে গ্রেফতার করা, মিস্টার প্রিন্সের ভাষায় গ্রেফতার করা হবে, এটা সহ্য করা যায় না।
সো কিছু বিষয় আছে আবেগের। এখন আওয়ামী লীগ সেগুলোকে নিজেদের করবার চেষ্টা করেছে বলে আমরা সেগুলোকে ছেড়ে দিব বা আওয়ামী লীগের বানিয়ে ফেলবো, সেটা কোনো বুদ্ধিমত্তার কাজ নয়। এবং এখানে সামাজিক একটা বাস্তবতার কথা আমাদের বিবেচনায় রাখতে হবে। তথ্যের নানা রকমের অপব্যবহার আমরা দেখতে পাচ্ছি। স্বাধীনতা দিবস অর্থাৎ 26শে মার্চে বিভিন্ন স্থান থেকে এসছে সংবাদ যে মুক্তিযোদ্ধাদের কথা বলতে না দেয়া, শহীদ মিনারে বা স্মৃতিসৌধে প্রবেশে বাধা, সাংবাদিককে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ ইত্যাদি বিষয়গুলো। এবং এই বিষয়গুলো নিঃসন্দেহে কোনো শুভ বার্তা বা ভালো বার্তা দেয় না। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তিযুদ্ধ বিরোধী অপপ্রচার আমরা লক্ষ্য করছি। সেটা হচ্ছে ইতিহাস বিকৃতি এবং গণ অভ্যুত্থান বনাম মুক্তিযুদ্ধ বিতর্ক একটি গুরুতর সামাজিক বিভাজনের জন্ম দিচ্ছে এবং সেটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের অগ্রযাত্রার জন্য কোনো কল্যাণকর কোনো বিষয় বলে আমার কাছে মনে হয় না। ভবিষ্যতের দিক নির্দেশনা কি হতে পারে বা আমরা কোন পথে আসলে যাব, কি আমাদের জাতীয় ঐকমত্য হতে পারে? বাংলাদেশের ইতিহাসে 1971 সাল একটি অনন্য অধ্যায়, আমার মতে আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়, যা জাতির আত্মপরিচয় গঠনে মূল ভিত্তি। অন্যদিকে 2024 সাল যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের সময়কাল। এই দু ঘটনার তুলনা না করে দুটোকে তাদের নিজস্ব প্রেক্ষাপটে, অর্থাৎ 71কে 71-এর প্রেক্ষাপটে এবং 2024-কে 2024-এর প্রেক্ষাপটে বিচার এবং বিবেচনা করা উচিত। নতুন প্রজন্মের উপর দায়িত্ব, যেটা আমি মনে করি, তারা যেন ইতিহাসকে সম্মান করে, বিকৃতি না করে। অতীতের মতো ক্ষমতায় থাকবার জন্য, ক্ষমতায় যাবার জন্য ইতিহাসকে বিকৃতি করবার প্রচেষ্টা আমরা অতীতেও লক্ষ্য করেছি। জাতি যদি আবারও বিভ্রান্ত হয় তবে তা ভবিষ্যতের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এবং আমি মনে করি অন্তত এই বিষয়টিতে আমাদের সজাগ এবং সতর্ক থাকা উচিত জাতিগতভাবে। শেষ কথা এটা বলা যায় যে ইতিহাসের প্রতি শ্রদ্ধা রেখে বর্তমানকে বিবেচনা করে ভবিষ্যতের রাজনীতি গড়ে তোলা এখন সময়ের একটা বড় দাবি। 1971 সাল এবং 2024 একটি জন্ম দিয়েছে, অন্যটি হয়তো নতুন যাত্রার সূচনা করেছে। কিন্তু দুটো, অর্থাৎ 1971 এবং 2024 এক নয়। তাদের সম্মান দিতে হবে আলাদা আলাদা ভিত্তিতে, অর্থাৎ দুটোর প্রেক্ষাপটকে বিবেচনায় রেখেই কিন্তু এই দুটো সময়কে আমাদের বিবেচনা করতে হবে, সম্মান জানাতে হবে এবং শ্রদ্ধা জানাতে হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই।